নমস্কার, কেমন আছেন সবাই? মাঝখানে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না আমার বিভিন্ন কারণে। তো সেইজন্য ভিডিও করতে পারিনি। কিন্তু আশা করব এখন থেকে প্রতিদিন আপনাদের জন্য আমি একটা করে ভিডিও দিতে পারবো এবং যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো অবশ্যই বিভিন্ন গল্প নিয়ে এবং সেটা ওই ঠাকুমার ঝুলির মতন গল্প নয়, একটু অন্য রকমের গল্প। তো যে গল্পগুলো আমার মনে হয় যে আমরা অনেক সময় বিভিন্ন মাধ্যমে শুনেছি। তো সেই গল্পগুলোই আজ মানে আজ বলতে মানে এখন থেকে আরকি আমি আপলোড করব এই চ্যানেলের মাধ্যমে এবং সেখানে যদি আপনাদের কোনো মনে হয় যে সাজেশন থাকে যে আপনি এই গল্পটা শুনতে চান তাহলে ডেফিনিটলি কমেন্ট করে জানাবেন। শুরু করা যাক আজকের ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব মূলত তা হলো ইন্দ্রপ্রস্থকে নিয়ে। ঠিক ধরেছেন। ইন্দ্রপ্রস্থ মানে আমি মহাভারতের সময় একটু ফিরে গেছি। কারণ মহাভারতের সময় ফেরার কারণও আছে। আমার যে লাস্ট ভিডিওটা যেটা আমি আপলোড করেছিলাম, সেখানে আমি আলোচনা করেছিলাম হস্তিনাপুরকে নিয়ে। হস্তিনাপুর কেমন আছে বর্তমানে। কিন্তু আজকের আমার যে ভিডিও সেই রিলেটেড, সেই কৌরব পাণ্ডব সমস্ত কিছু থাকবে, কিন্তু তার সঙ্গে আরো অনেক কিছু জুড়ে যাবে। নতুন কিছু খবর, নতুন কিছু গল্প হয়তো, নতুন কিছু ইনফরমেশন হয়তো আজকে আপনারা পাবেন। তো আজকের যে এই ভিডিওটা যেখানে আমি গল্প বলবো ইন্দ্রপ্রস্থকে নিয়ে, এই ইন্দ্রপ্রস্থ মহাভারতের সময় সেটা আমরা সকলেই জানি। কিন্তু এই ইন্দ্রপ্রস্থ কোথায় আছে? গুগল করলে হয়তো পেয়ে যাবেন ইন্দ্রপ্রস্থ কোথায়। আমি জানিয়ে দিই আপনাদের, ইন্দ্রপ্রস্থ হচ্ছে বর্তমানে দিল্লিতে। এবং অনেকে বলে থাকেন যে আহ, ইন্দ্রপ্রস্থেরই বর্তমান নাম দিল্লি। মানে বর্তমানে সেই কিলাটা রয়েছে যেখানে যাকে নিয়ে অনেক ঘটনা কাহিনী যেটা আমি আজকে শেয়ার করব। কিন্তু অনেকে বলে থাকেন যে দিল্লির আগের নাম ছিল ইন্দ্রপ্রস্থ এবং তারপরে আরো ভিন্ন নাম তৈরি হয়েছিল দিল্লিকে নিয়ে এবং ফাইনালি আজকে যেটা দিল্লি সেটাই নাকি একসময় ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত ছিল। মহাভারতের সময় এই ইন্দ্রপ্রস্থ যা পাণ্ডবদের প্রাসাদ ছিল, পাণ্ডবরা তারা তৈরি করেছিলেন এই ইন্দ্রপ্রস্থকে এবং তারপর বহু ঘটনা ঘটে গেছে। যাই হোক, বিষয়টা হলো যে এই ইন্দ্রপ্রস্থে যদি আজকের দিনে আপনি যান, কিভাবে যাবেন সেটা পরে আসছি। যদি যান আপনি কখনো ঘুরতে দিল্লিতে এলে, ভালো লাগবে এমনিতে। কারণ স্থাপত্যটা এখনো পর্যন্ত রয়েছে। সেই ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। স্থাপত্য রয়ে গেছে, অনেকটা ভালোভাবে মেনটেনও করা হয়েছে, আমি এটা অস্বীকার করব না, যতটা সম্ভব মেনটেন করা হয়েছে। কিন্তু মজার বিষয় হলো এই ইন্দ্রপ্রস্থে ঢুকলে আপনি বেশ কিছু মানে কি বলে ওগুলোকে, ফলক পাবেন। সেই ফলকে কি লেখা রয়েছে? সেই ফলকে পাণ্ডবদের কথা হালকা করে ছুঁয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে এই যে ইন্দ্রপ্রস্থ, সেই ইন্দ্রপ্রস্থে অ্যাকচুয়ালি যেটা বলা হয় পাণ্ডবদের জায়গা, এখানকার মানুষও বিশ্বাস করেন এটা পাণ্ডবদের জায়গা। কিন্তু এই ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের যে আদৌ কোনো অস্তিত্ব ছিল সেটা সেই অর্থে পাওয়া যায় না, যদিও বেশ কিছু পাথর রয়েছে মানে যেগুলো দিয়ে এটা তৈরি করা হয়েছিল। তো সেইটা যখন ইতিহাসবিদরা পুরাতত্ত্ববিদরা দেখেন তো সেইখানে মনে হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে এটা 5000-6000 বছর পুরনো, মানে যেটা মহাভারতের সময়। কিন্তু এর বাইরে গিয়ে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে না পুরো জিনিসটা মুঘলদের তৈরি করা, সেটা আপনারা পাবেন। এবার আপনি বলবেন যে মুঘল কিভাবে চলে এলো ইন্দ্রপ্রস্থের মধ্যে। তাহলে আপনাদের জানিয়ে রাখি যে 1533 সালে এই ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিলেন হুমায়ুন, মানে তৈরি করা শুরু করেছিলেন হুমায়ুন। মুঘল সম্রাট ছিলেন, নবাব ছিলেন, তিনি শুরু করেছিলেন এই ইন্দ্রপ্রস্থ তৈরি করা 1533 সালে এবং সেটা মোটামুটি ভাবে ধরে রাখুন ওই 1540-এর কাছাকাছি সময়ে গিয়ে মোটামুটি 6-7 বছর লেগেছিল। তখন গিয়ে এই কিলাটা আলটিমেটলি রূপ পায়। যদিও তারপরে সেখানে আবার
মানে হুমায়ুনের এই মানে এই কিলার উপর আক্রমণ হয়, তারপরে হুমায়ুন নিরুদ্দেশ হয়ে যান। 15 বছর পর তিনি যখন ফিরে আসেন, তিনি আবার এটিকে নিজের করেন এবং তখন থেকে এই জায়গাটার নাম তিনি আবার রেখে দেন পুরানা কিলা, এবং সেই পুরানা কিলা হিসেবেই আজকের দিনে এই ইন্দ্রপ্রস্থ পরিচিত। সেখানে ইন্দ্রপ্রস্থ একটা লোকেশনের নাম, ইন্দ্রপ্রস্থ একটা মেট্রো স্টেশনের নাম, কিন্তু ইন্দ্রপ্রস্থ বলার থেকে লোকে এই জায়গাটাকে পুরানা কিলা হিসেবেই জানে, যেটা স্বাভাবিকভাবে সমস্যা হয়, কারণ আজকের দিনে আমরা দেখেছি বহু এমন জায়গা রয়েছে, রেলওয়ে স্টেশন হোক, কিছু শহরের নাম হোক, সেগুলো বদলে গেছে সময়ের সাথে সাথে। তো স্বাভাবিকভাবেই এই ইন্দ্রপ্রস্থ বললে অনেকে হয়তো বুঝতে পারে না যে ইন্দ্রপ্রস্থ ব্যাপারটা কি, আজকের দিনের মানুষ তো চেনেই না। তো সেখানে পুরানা কিলা হিসেবেই পরিচিত এই ইন্দ্রপ্রস্থ। তো এই পুরানা কিলায় আমি যখন প্রবেশ করি, তো সেখানে দেখা যায় যে মানে স্থাপত্য যেগুলো, সেখানে যে মুঘলরা যে থাকতেন তার যথেষ্ট প্রমাণ রয়েছে, এবং সেটা অবশ্যই ফলকের মাধ্যমেও তুলে ধরা হয়েছে। এবং মুঘল স্থাপত্যে আপনারা দেখবেন যে কারুকার্যগুলো হয়, সেইগুলো কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে। সেগুলো আপনি যে কোনো হিস্টোরিক্যাল জায়গায় যেখানে আর কি মুঘলরা রাজত্ব করেছে, সেই সমস্ত কিছু আপনারা কিন্তু যেমন দেখতে পাবেন, এই ইন্দ্রপ্রস্থ এলে মানে পুরানা কিলাতে এলেও আপনারা কিন্তু একইভাবে দেখতে পাবেন। তাহলে এই মহাভারত এবং এই যে বলা যেতে পারে যে মুঘলদের যে দাপট, এই ব্যাপারটা কিভাবে ম্যাচ করছে না, কেন হচ্ছে না? দেখুন, আমরা যারা ইতিহাসকে ভালোবাসি, রামায়ণ মহাভারতকে ভালোবাসি, স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো আমাদের মাথার মধ্যে আসে যে কেন তাহলে সরকার ব্যবস্থা করলো না, এই ওই এটা সেটা, অনেক প্রতিবাদ, ঝান্ডা, এই ওই পতাকা তুলে এসব চলতে থাকে। কিন্তু মাথায় রাখতে হবে যে 5000 বছরের পুরনো যে সমস্ত মানে সেটাকে মেনটেন করা সময়ের সাথে সাথে, কারণ আজকে প্রযুক্তি যতটা উন্নত হয়েছে, আজকে লেখাপড়া যতটা উন্নত হয়েছে, তথ্য ভিত্তিক যে সমস্ত বিষয়গুলো উঠে আসে, সেগুলো কিন্তু আগে ছিল না। সুতরাং স্বাভাবিকভাবে এটা সময়ের সাথে সাথে যত এগিয়েছে তত এটা অন্য দিকে গেছে। যাই হোক, তো এই মুঘলরা মানে যে সমস্ত স্থাপত্যগুলো তৈরি করে গেছে, তার মধ্যে ধরুন লাল কিলা হোক বা এই পুরানা কিলা মানে ইন্দ্রপ্রস্থ হোক, তো সেগুলোর একটা অপূর্ব নিদর্শন। ভিতরে গেলে আপনাদের ভালো লাগবে, ইতিহাসটাকে অন্তত মনে হবে যে হ্যাঁ, যদি আপনি সত্যি ইতিহাস ভালোবেসে থাকেন, যদি আপনার কাছে এই সমস্ত যে গল্পগুলো রয়েছে সেগুলোর যদি ভ্যালু থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আসতে পারেন। ইন্দ্রপ্রস্থ এই পুরানা কিলা যেতে গেলে আপনাকে কিন্তু ইন্দ্রপ্রস্থ মেট্রো স্টেশনে নামলে হবে না, আপনাকে নামতে হবে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনে, এবং সেখান থেকে একটি অটো নিয়ে আপনি চলে আসতে পারেন। 10 টাকা পার হেড নেয়, আদারওয়াইজ যদি রিজার্ভ করেন তাহলে 50 টাকার মতো নেবে, আপনাকে চটজলদি পৌঁছে দেবে, এবং তার সামনে একটা চিড়িয়াখানাও রয়েছে, সময় থাকে সেটাও করে নিতে পারেন। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যে এই ইন্দ্রপ্রস্থ বা পুরানা কিলা, সেইটা কিন্তু মানে সময়ের সাথে সাথে আরো অনেক মানে তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে। মনে করা হচ্ছে যে এখান থেকে আরো কিছু উঠে আসতে পারে। আপনি ভিতরে গেলে শুধুমাত্র যে কিলাটা দেখতে পাবেন তা নয়, এই কিলার পাশেই একটা সময় যে যমুনা নদী একেবারে গা দিয়ে বয়ে গেছিল, এবং সেখানে একটা জায়গাও রয়েছে যেখানে আপনারা দেখতে পাবেন যে এই পুরানা কিলার ভিতরে কিভাবে এতটাই বড় এটা, যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করা হতো এই পুরানা মানে ওই যমুনা নদীকে। নৌকা চলাচল করতো একটা সময়, কিন্তু সেই নদী আজকের দিনে অনেকটাই পিছিয়ে গেছে। যদিও কিলার একটা প্রান্ত থেকে এখনো পর্যন্ত এই নদীকে দেখতে পাওয়া যায়, এবং তার সঙ্গে সঙ্গে মানে যে গেট গুলো তৈরি করা হয়েছিল পুরানা কিলা, সেখানে দেখা যায় যে মুঘলদের একটা যে কাজকর্ম ছিল, অবশ্যই সেটা বোঝা যায়। তার কারণটা হচ্ছে যে মানে একটা গেটের একটা অংশ ছিল যেখান দিয়ে ঘোড়া বেরিয়ে যেতে পারতো, আর আরেকটা অংশ ছিল যেটা মাটির তলা থেকে অনেক মানে কিলাটার নিচে একটা নদী যখন ছিল সেই সময়, তো কিলার নিচ দিয়ে একটা অংশ ছিল যেখান থেকে নৌকা আসতে পারতো, মানে ওটা একটা ডিফারেন্ট গেট ছিল। সো এটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ বুঝতে পারতো না, এবং যে সময় মুঘলদের উপর আক্রমণ করা হতো বা এখানে সুরিদের যে একটা মানে আধিপত্য ছিল, সেখানেও যখন আক্রমণ করা হয়েছিল, এই গেটগুলোকে বিশেষভাবে ব্যবহার করা হয়েছিল। এবং এই গোটা যে কিলাটা, সেখানে চারটে দিকে চারটে ডিফারেন্ট গেট রয়েছে, এবং প্রত্যেকটা গেট আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা, সেখানে কিন্তু
অত্যন্ত অত্যন্ত মানে সুন্দর একটা নিদর্শন, এবং সেখানে গেলে আপনার ভালো লাগবে। বিশেষ করে যদি গরমকালে আসবেন না, শীতকালে দুপুরে একটা অসাধারণ মানে এক্সপিরিয়েন্স করতে, অসাধারণ একটা নিদর্শন এক্সপিরিয়েন্স করতে অবশ্যই আসতে পারেন এই ইন্দ্রপ্রস্থে। তবে হ্যাঁ, আবারও বলছি, মহাভারতকে মেলাতে চাইবেন না। মহাভারতকে মেলাতে গেলে মুশকিল। তবে হ্যাঁ, যদি এখানকার মানুষ যারা যদি আপনি কখনো পেয়ে যান, তাহলে সেখান থেকে অনেক কিছুই দেখতে পাবেন, এবং সেখানে যে পুরনো যে মানে ইতিহাসবিদরা বা পুরাতত্ত্ববিদরা যে সমস্ত পাথরগুলো পেয়েছিল যেখানে, বা জিনিসপত্র যেগুলো তারা পেয়েছিল সময়ের সাথে সাথে খনন করে 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 করে, সেখানে বেশ কিছু কিছু নিয়ে একটা মিউজিয়ামও করা হয়েছে। সেই মিউজিয়ামের ভেতরে আপনারা দেখতে পারেন যে আলটিমেটলি সে সমস্ত পাথর, জিনিসপত্র কত পুরনো, এটা কিভাবে ব্যবহার করা হতো, এবং এর যে মানে শত্রুরা যখন আক্রমণ করতো তখন পুরো বিষয়টা কিভাবে হ্যান্ডেল করা হতো, এই সমস্ত কিছু কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন। বাট মহাভারতের সঙ্গে আজকের দিনের একটু হলো দুঃখ লাগতে পারে, বাট ঠিক আছে, মনটা খারাপ হবে না একেবারে হস্তিনাপুরের মতো, এইটুকু গ্যারান্টি দিতে পারি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর হ্যাঁ, জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো, এবং আগামী ভিডিওতে আপনারা কি জানতে চাইছেন বা শুনতে চাইছেন।